বুকে হাত রাখছেন কেন? হঠাৎ করে আপনার কি হয়ে গেল? অনেক কিছু হয়েছে। আমার কাজ আমায় করতে দে অধরা। কি হয়েছে আপনার? অয়ন ভাই, আমার এসব অদ্ভুত লাগছে। প্লিজ আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। তুমি এসেছি কি খালি হাতে চলে যেতে নাকি? আজ তোকে আমি নিজের করে নিব, তোকে ভোগ করব আমি। আমাকে বলেছিলি আমি তোর যোগ্য না। বিশ্বাস কর অধরা, আজকের পর থেকে তুই কারো যোগ্য হবি না। প্লিজ অয়ন ভাইয়া, আমার এত বড় ক্ষতি করিয়েন না। আমি আপনার বোন। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি সত্যি আপনাকে অপমান করতে চাইনি। আমি আপনাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না অয়ন। অধরার উপর ঝাঁপিয়ে পড়ল সে। অধরা নিজেকে অয়নের থেকে ছাড়িয়ে নিতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। অয়ন নিজের সমস্ত শক্তি দিয়ে অধরার কোমর চেপে ধরে আছে। অধরা অয়নের নিচে। অয়নের কানে অধরার কোনো আর্তনাদ যাচ্ছে না। অয়ন নিজের মধ্যে এক পুরুষত্বক নেশা অনুভব করছে। এই নেশা সাধারণ কোনো নেশা নয়। এই নেশা কোনোভাবেই কেটে যাবার নয়। এই নেশা এমন এক নেশা যা নিজের ইচ্ছা পূরণ না হবার পর্যন্ত প্রবল থেকে প্রবলতর আকার ধারণ করে। অয়ন অধরার চোখের দিকে দৃষ্টিপাত করল। অধরার চোখের ভাষা পড়তে পারল সে। আজ অধরার চোখজোড়া অয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। একরাশ ঘৃণা স্পষ্ট তার চক্ষুদয়। কিন্তু এতে অয়নের কিচ্ছু যায় আসে না। অয়ন আর নিজের মধ্যে নেই। অয়নের দেহ এখন নিজের ক্ষুধা মেটাতে চায়, সে জোর করে হোক বা আপোষে। অয়ন নিজেকে আজ হারিয়ে ফেলতে চায় অজানা এক সুখের অনুভূতিতে। অয়ন অধরার চোখের ওপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল, কারণ ওই চোখের দিকে তাকিয়ে অয়ন নিজের পুরুষত্বটা দেখাতে পারবে না। অয়ন অধরার বুকের দিকে দৃষ্টিপাত করল। না, এই বুকটা অয়নকে ডাকছে। এই বুকটাও আমার ভালোবাসা পেতে ব্যাকুল হয়ে আছে। আপন মনে কথাটা বলল অয়ন। অতঃপর অয়ন অধরার বুকের ওপর থেকে জামাটা টেনে খুলে ফেলল। নগ্ন অধরার উপর দানবের মতো ঝাঁপিয়ে পড়ল অয়ন। অধরার ঘাড়ের সাথে অয়ন নিজের মুখ ঘষতে লাগলো। অধরা অয়নকে উদ্দেশ্য করে বারবার আকুতি মিনতি করে যাচ্ছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে চিৎকার করে বলছে, অয়ন ভাইয়া, এই ছিল আপনার ভালোবাসা? আপনি তো আমায় ভালোবাসেন। সেই ভালোবাসার মানুষটির শরীরে এত বড় কলঙ্কের কালিমা লেপন করতে আপনার এতটুকুও বাচ্ছে না? অয়ন অধরার কথার বিপরীতে একটু কামনার সুরে বলতে লাগলো, আছে তো, আমার বুকে বাজছে, কিন্তু তাতে কিছু করার নেই অধরা। আমি কখনো তোর পাশে আমার বিপরীতে অন্য কেউ থাকবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি তোর সারা শরীরে আমার ভালোবাসার পরশ এঁকে দিব, এমনভাবে এঁকে দিব যে পৃথিবীর কোনো পুরুষ তোর দিকে দুবার তাকাবে না। ভাবতেই পারিস আজ তুই ধর্ষিতা নারীর কাতারে সামিল হবি, কিন্তু বিশ্বাস কর, তোকে ধর্ষণ করতে আমার এতটুকু বিবেকে বাজছে না, বরং প্রশান্তি লাগছে মনের মধ্যে, এই ভেবে যে তোকে নিজের করে নিতে পারছি। অয়ন কথাটি শেষ করতেই অধরার ঘাড়ে চুমু খেয়ে সজোরে একটা কামড় বসিয়ে দিল। অধরা নিজের শরীরের ব্যথায় যতটা না কষ্ট পাচ্ছে, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পাচ্ছে এই ভেবে যে তাকে আজ ধর্ষণ করছে তার মামাতো ভাই। আজ যে তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করছে, একদিন তাকে অধরা নিজের সব থেকে প্রিয় একজন মানুষ ভাবত। কিন্তু অধরা নিজের অজান্তেই একটা ভুল করে ফেলেছে। ভুল সময়ে ভুল মানুষকে সে বিশ্বাস করেছে, আর তার মাসুল আজ তাকে দিতে হচ্ছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে অনেক আকুতি মিনতি করল, কিন্তু কোনো লাভ হলো না। অয়ন নিজের সমস্ত শক্তি দিয়ে অধরাকে ভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। অধরা অয়নের এই রাক্ষসে অত্যাচার সহ্য করতে না পেরে অয়নকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, অয়ন ভাইয়া, আমি মরে যাচ্ছি, দয়া করে আমায় প্লিজ, আমায় ছেড়ে দিন। আমি আর পারছি না, আমায় দয়া করুন। আমি আপনার পায়ে। এত সুন্দর একটা দেহ সামনে থাকলে কেউ কি নিজেকে কন্ট্রোল করতে পারবে বল? আমিও নিজের ক্ষুধাকে আজ নিয়ন্ত্রণ করতে পারছি না, তাই একটু কষ্ট দিয়ে ফেলেছি, একটু সহ্য করে নে। খুব শান্তি পাচ্ছি অধরা, এতটা শান্তি আমি আমার লাইফে আর কখনো পাইনি। যদিও তোকে জোর করে নিজের ইচ্ছে পূরণ করতে হচ্ছে, তবে শান্তিটা ঠিক একই পাচ্ছি। ভাইয়া, আপনাকে কিছু বলতেই আমার লজ্জা করছে। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? এতটা হিংস্র আপনি? মানুষ না অধরা, আমি তোর প্রেমিক হতে চেয়েছি, কিন্তু তা তো আর করলি না, তাই তোর কথা মতো আমি জানোয়ার হয়েছি। ভালোভাবে বলেছিলাম, কিন্তু তুই তো আমায় রিজেক্ট করেছিস, তাই এই পথ বেছে নিয়েছি। এত নড়ছিস কেন? আমার সমস্যা হচ্ছে, একটু শান্ত হয়ে যা না, সব তো শেষ হয়ে গেছে, এখন আর বাঁচানোর মতো কিছু। কথার বিপরীতে অধরা কোনো শব্দ করলো না। নরক যন্ত্রণা সহ্য করতে লাগলো সে। অয়ন নিজের ইচ্ছে পূরণ করতে লাগলো নিজের খুশি মতো। অয়ন নিজের শরীরের ক্ষুধা মিটিয়ে নিতেই শান্ত হয়ে, অয়নের ইচ্ছে পূরণ হতেই অয়নের হিংস্রতা শান্ত হয়ে যায়। অয়ন ক্লান্ত হয়ে অধরার বুকের উপর শুয়ে পড়ল। অধরার চিৎকার করে কাঁদতে পারছে না। অধরার শরীরে বিন্দু মাত্র কোনো শক্তি নেই। কিছু সময় অয়ন অধরার উপর পড়ে থেকে অধরার উপর থেকে উঠে পড়ল। অয়ন অধরার শরীরের উপর থেকে উঠে পড়তেই অয়নের চোখ পড়ল বিছানার উপর।
বিভিন্ন স্থানে রক্তের দাগ পড়ে আছে। এ দেখে স্পষ্ট বোঝা যায় এই রক্ত আর কারণ নয়, অধরার। অয়ন রক্তের দাগ দেখে কোনো শব্দ করলো না। অয়ন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। ওইদিকে অধরা বিছানার চাদর দিয়ে নিজের উন্মুক্ত দেহটা ঢেকে নিল। বিছানা থেকে উঠে ফ্রেশ হবারও শক্তিটা তার শরীরের মধ্যে নেই। অয়ন ফ্রেশ হয়ে এসে দেখলো অধরা এখনো বিছানায় পড়ে আছে। অয়ন অধরাকে শুয়ে থাকতে দেখে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, থ্যাঙ্কস অধরা, এতটা সুখ দেওয়ার জন্য। এখন আমি আসছি, ফুপু আর আঙ্কেল চলে আসার সময় হয়ে এসেছে, টেক কেয়ার। অয়ন কথাটা বলে মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অধরা ছল ছল দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে আছে। একটা মানুষ রূপে জানোয়ারকে দেখছে সে। অয়ন চলে যাবার কিছু সময় পর অধরা বেশ কষ্ট করে বিছানা থেকে উঠে পড়ল। শরীর ভীষণ ব্যথা করছে তার। বিছানার উপর রক্তের দাগ তার চক্ষু এড়ালো না। অধরা রক্তের দাগ দেখে নিজের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল ছেড়ে দিল। অধরা ওয়াশরুমের দিকে একটু একটু করে এগিয়ে যায় ফ্রেশ হয়ে নিতে। অধরা ওয়াশরুমে আসতেই লুকিং গ্লাসে নিজের অবয়বকে দেখতে পায়। অয়নের প্রতিটা ছোঁয়ায় অধরার শরীরে স্পষ্ট। অধরা নিজের ঘাড়ে, গলায়, বুকে, কোমরে অয়নের আঘাতের চিহ্নগুলো দেখতে পেল। এই দৃশ্যটা অধরার কাছে মৃত্যুর সমতুল্য। অধরা কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছে না তার সেই অয়ন ভাইয়া তার এই সর্বনাশ করেছে। অয়নকে যে কতটা বিশ্বাস সে করত তা শুধু সেই জানে। আজ এক মুহূর্তে অয়ন তার সব বিশ্বাসকে মিথ্যা করে দিল। নিজের আসল রূপ অয়ন দেখিয়ে দিয়েছে। অধরা অয়নের কথা ভেবে দুমড়ে কাঁদতে লাগলো। একজন নারীর কাছে তার সম্মানের থেকে বড় আর কিচ্ছু হয় না। সেই সম্মানটা যখন কোনো নরপুরুষ কেড়ে নেয় তখন তার কাছে বেঁচে থাকার আর কোনো মানে থাকে না। অধরা ফ্রেশ হয়ে নিজের রুমে আসলো। রুমে আসতেই অধরা দেখতে পায় তার মা তার রুমে বসে আছে। মায়ের এমন উপস্থিতি অধরাকে একটু অবাক করলো, কারণ মা আসতে আরো লেট হবে। অধরাকে দেখে অধরার মা প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, কি রে অধরা, কি হয়েছে? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? না মা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নাকি? বল কি হয়েছে তোর, আমার কাছে আয়। অধরার মা অধরাকে নিজের কাছে ডাকতেই অধরা তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। অধরার বুকে আজ পাহাড় সমান কষ্ট বাসা বেঁধে আছে। অধরা কান্না করে নিজের দুঃখকে হালকা করছে। অধরার চোখের জলের কারণ অধরার মায়ের অজানা। উনি অধরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অধরাকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু অধরা কোনো জবাব দিচ্ছে না। অধরা নিশ্চুপ হয়ে কাঁদছে। কি বলবে অধরা? অয়নের কথা কেমন করে বলবে সকলের সামনে? কি করে বলবে অধরা যে অয়ন তাকে জোর করে ধর্ষণ করেছে? অধরা কান্না করার পর এক পর্যায়ে অধরার মা চেঁচিয়ে বলে উঠল, চুপ কর মা, আমায় খুলে বল কি হয়েছে, কেন কাঁদছিস তুই? বল মা, আমায় খুলে বল সব। অধরা তার মাকে সবকিছু খুলে বলল। অধরা অয়নের সব কথা তার মাকে বলে দিল। অধরার মা কথাগুলো শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছে, কারণ অয়ন এমন ছেলেই না যে এমন কোনো কাজ করবে। কিন্তু কি করবে? আসলেই আজ অয়ন সেটাই করেছে যেটা আদৌ করা উচিত নয়। অধরার এত বড় সর্বনাশ কেন করেছিস তুই? কেন ওর জীবনটা নষ্ট করে দিলি? কি ক্ষতি করেছিল অধরা তোর? বল আমায়। অয়নের গালে সজোরে কষিয়ে চর বসিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে অয়নের বাবা। অয়ন মাথা নিচু করে আছে, মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না সে। অয়নের বাবা আরো রেগে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছি, আজ লোকে আমার দিকে আঙ্গুল তুলে বলবে ওই যে একটা রেপিস্টের বাবা যাচ্ছে, শেষে কিনা একটা ধর্ষণকারী আমার ছেলে। অয়ন, এসব শোনবার আগে আমায় বিষ দিয়ে মেরে ফেলতিস। বিশ্বাস কর আমি কষ্ট পেতাম না, কিন্তু আজ যা করেছিস তার কোনো ক্ষমা নেই, সত্যি ক্ষমা নেই। বল কেন করেছিস এমন? বল আমায়, উত্তর দে। বাবা কথাগুলো বলছেন আর অয়নের গালে একের পর এক থাপ্পড় মেরে যাচ্ছেন। অয়ন মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেললো। চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে তার। অয়ন তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি করতাম আমি, আর কি করতাম? আমার পক্ষে অধরাকে অন্যের হতে দেখা সম্ভব নয়। আমি ওকে ভালোবাসি নিজের থেকে অনেক বেশি। ওকে আমি আমার ভালোবাসার কথা জানাই, ও আমাকে প্রত্যাখ্যান করে। কেন বাবা? আমার মধ্যে কি দোষ আছে, কি অপরাধ আমার? আমায় কেন ভালোবাসা যায় না? আমি কেন ওর যোগ্য না? ও আমাকে এর কোনো রকম উত্তর দেয়নি। দিব্যি অন্যের হয়ে যাচ্ছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আর নিতে পারছিলাম না, আমি শুধু ওকে আমার করতে চেয়েছি, আমার একান্ত। অয়নের কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ মুখে কোনো উত্তর নেই। কি বা উত্তর দিবে? উত্তর দিতে হলেও ভাষার প্রয়োজন, যা কারোর মুখেই নেই।
অয়নের কথার মাঝে অথরাও তার পরিবার অয়নের বাড়ি চলে আসে। অয়নের বাবা অথরার বাবাকে উদ্দেশ্য করে মাথা নিচু করে বলতে লাগলো, দেখুন, আমি দুঃখিত। এমন সন্তান জন্ম দিয়ে আমি লজ্জিত। অধরার মা, এর যা ক্ষতি হয়েছে তা শোধ করার উপায় নেই। আপনারা এই জানোয়ারকে পুলিশে দিয়ে দিন, আইন ওর সাজা দিবে। প্লিজ ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলুন। অয়নের বাবার কথা শুনে অধরার বাবা অধরার দিকে দৃষ্টিপাত করলো। অধরাকে উদ্দেশ্য করে বললেন ওনারা, অয়নকে পুলিশে দিয়ে দেই। ওর মতো লোক এখানে থাকার যোগ্য না। আইন ওর বিচার করুক, কি বলিস? সবাই অধরার দিকে হ্যাঁ সূচক উত্তরের আশায় অপেক্ষা করছে। অধরা সোফা থেকে একটু কষ্ট করে উঠে দাঁড়িয়ে অয়নের দিকে দৃষ্টিপাত করলো। অয়ন অধরার চোখের দিকে তাকিয়ে, অধরা অয়নের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। অয়নের দিকে দৃষ্টিপাত করে অধরা সবার উদ্দেশ্যে বলতে লাগলো, অয়ন কোথাও যাবে না। আমি অয়নকে বিয়ে করব, তাও আজ, এই মুহূর্তে। কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এসব কি বলছে অধরা? একটা ধর্ষককে বিয়ে করতে চায় সে? অধরার বাবা মা অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, এইসব কি বলছিস অধরা? ওর মতো একটা... বাবা, ও আমার স্বামী, দয়া করে ওকে নিয়ে বাজে কথা বলিও না। আমাদের বিয়ের ব্যবস্থা করো। অধরার কথা মতো সবাই অয়ন আর অধরার বিয়ের ব্যবস্থা করলো। ভীষণ সাদামাটা ভাবেই হলো তাদের বিয়ে। অয়ন নিজের খুশি আর ধরে রাখতে পারছে না। অতঃপর তার ভালোবাসার মানুষটি তার হয়ে গেছে। অধরাকে বাসর ঘরে পাঠানো হলো। হুট করে বিয়ে হয়ে গেছে বলে অয়ন অধরার জন্য কোনো গিফট নিতে পারেনি। অয়ন বাসর ঘরে আসতেই দেখতে পায় অধরা নববধূ রূপে বসে আছে। অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। রুমের দরজা বন্ধ করে দিয়ে অয়ন অধরার দিকে এগিয়ে আসতেই অধরা বিছানা থেকে উঠে পড়ল। অয়ন কিছু বুঝে ওঠার আগেই অধরা অয়নের শার্টের কলার ধরে চিৎকার করে বলতে লাগলো, কি ভাবছিস? তোকে বিয়ে করেছি মানে সব মেনে নিয়েছি আমি? কখনো না। তোকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমার উপর যা যা করেছিস সবকিছুর হিসেব আমি নিব। তোর জীবনটা আমি শেষ করে দিব। অধরার কথা শেষ হতেই অয়ন অধরাকে জড়িয়ে ধরলো শক্ত হাতে। অধরার কানের কাছে মুখ নিয়ে অয়ন বলতে লাগলো, আমার জীবন নষ্ট করে ফেলো, শেষ করে দে আমায়, তবু আমার শান্তি, কারণ দিন শেষে তোকে আমার সামনে দেখতে পাবো। আরে ভালোবাসার মানে ধর্ষণ না। হ্যাঁ, আমি ভুল করেছি, যা করেছি তাছাড়া কখনো তোকে পেতাম না। আমি পাগল, সাইকো সবকিছু, কিন্তু তোর পাশে অন্য কাউকে আমি কখনো সহ্য করতে পারবো না। আমি জানতাম তুই আমায় বিয়ে করবি, তাই তোর সাথে বাজে ব্যবহার করছি। আমি তোকে ভালোবাসি, আর তোকে আমার সারা জীবন চাই। অয়নের কথাগুলো শুনে অধরা নিশ্চুপ হয়ে যায়। মুখের ভাষা হারিয়ে যায় তার। অয়ন অধরাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। অধরা সারা রাত অয়নের পাশে বসে ভাবছে অয়নের কাজগুলো আর শেষের কথাগুলো। অয়ন আর অধরার বিয়ের পর ওদের দুজনের সম্পর্ক কখনো ঠিক যাচ্ছিল না। অয়ন সকালে অফিস আর রাতে বাড়ি। অধরাকে স্পর্শ করার ইচ্ছে জাগলেও অয়ন অধরাকে স্পর্শ করত না। অয়ন ইচ্ছে করলেই অধরার উপর আবারও অধিকার খাটাতে পারত, তবে অয়ন সেটা করেনি। কারণ অয়ন আগে যেটা করেছে সেটা অধরাকে নিজের করে পাওয়ার জন্য, আর এখন সেটার কোনো প্রয়োজন নেই। অধরা যদি নিজের ইচ্ছায় অয়নের কাছে এসে ধরা দেয় তবেই অয়ন খুশি, আর অয়ন এটাই চায় যে অধরা তাকে মন থেকে মেনে নেই। একদিন হঠাৎ করে অয়ন অফিস থেকে এসে শুনতে পেল অধরা মা হতে চলেছে। কথাটা শুনে অয়ন খুশিতে পাগল হয়ে যাবে এমন অবস্থা। সেদিন অয়ন নিজের ইচ্ছেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। বাড়ির নিচ থেকে দৌড়ে রুমে এসে অয়ন দেখতে পায় অধরা রুমে শুয়ে আছে। অয়নকে দেখে অধরাও নিজের জায়গা থেকে উঠে পড়ল। অয়ন নিজেকে সামলাতে পারল না। দৌড়ে অধরার দিকে এগিয়ে এসে অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে নিজের অনুভূতি প্রকাশ করলো অয়ন। অধরার অতীতের কথা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে অয়নকে ক্ষমা করে দিল। ভালোবাসার যুদ্ধ, এই দুটো জিনিসই এক, কারণ এখানে কোনো নিয়ম নেই, জিতে নিতে হবে সব। তবু সত্যিকার অর্থে ধর্ষণ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। ভালোবাসার সম্মান রক্ষাটা অত্যন্ত জরুরি। অবশেষে বলতে চাই, মানুষ মানেই ভুল। ভুল করে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াতেই মঙ্গল। এই কথা সত্যি, অয়ন নিজের ভালোবাসার জন্য এই কাজ করেছে। কিন্তু এটাও সত্যি, অয়নের পথ মোটেও ভালো ছিল না। ভালোবাসা ধর্ষণ নয়, আগলে রাখতে শেখায়। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। গর্তে এত জল কেন? ও মা, আমার গর্তে জল কি আর এমনি এমনি এসেছে নাকি? তোমার জন্যই তো এসেছে। আমার জন্য এসেছে মানে? আমি কি করেছি? তুমি তো তোমার ওটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জল তুলেছো, আর এখন বলছো তুমি কি করেছো? আমার এটা দিয়ে খুঁচিয়ে দিলে বুঝি জল উঠে যায়? তোমার ওটা দিয়ে না খুঁচিয়ে দিলে গর্ত হবে কেমন, আর জলটাই বা আসবে কেমন করে? সেটাও তো কথা। তবে এই গর্তটা কিছু ভীষণ ছোট, একটু বড় হলে ভালো হতো। তাহলে তোমার ওটা দিয়ে আরো বেশি করে খুঁচিয়ে দাও, তাহলেই তো গর্ত বড় হয়ে যাবে। মনি কথাটা বলতেই তুলিন মনির দিকে
প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মনিও তুলিনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তুলিন ভাবছে এই গর্তে যদি আরো বেশি করে খুঁচিয়ে দেওয়া হয় তবে তো এখন যা পানি আছে তার থেকেও বেশি পানি এসে জমা হয়ে যাবে। তখন তো পানি সরাতে গিয়েও ঝামেলায় পড়তে হবে, তাছাড়া এতে কষ্টও হবে। এমনিতেই তুলিনের জিনিসটা বেশি বড় না, তাই ছোট জিনিস দিয়ে আরো গভীর গর্ত কেমন করে হবে? তুলিনের প্রশ্নসূচক দৃষ্টির চাহনি দেখে মনি তুলিনকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো তুলিন, কি ভাবছো? গর্ত বড় করতে পারবে না? না মানে আসলে আমার ওটা তো ছোট, ওটা দিয়ে বড় গর্ত কেমন করে করব। তা তো তুমি জানো। তুমি যদি গর্ত বড় করে ভালো করে কাজ করতে না পারো তবে আমি অন্য কাউকে দেখে নিব। তোমার আশায় তো আর গর্ত ফেলে রাখতে পারি না আমি। জি, তবে এই কাজটা তো আমার, তাই না? আমার কাজ অন্য কাউকে দিয়ে করালে সেটা কি ভালো দেখবে বলুন? সেসব আমি জানি না। আমি আমার কথাটা বলে দিয়েছি, তুমি হয় নিজের জিনিসটা বড় করো, নয়তো আমি অন্য কাউকে দেখে নিব। মনি কথাটা বলতেই তুলিনের সামনে দিয়ে হন হন করে চলে যায়। তুলিন মনির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনি সব সময় তার উপর রাগ দেখায়, পরিস্থিতি বোঝার বিন্দু মাত্র চেষ্টা করে না মনি। তুলিন পড়ল মহা ঝামেলায়। এখন কি করে গর্ত বড় করে কাজ করবে সে? মনি আর তুলিনের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক নেই। মনি হলো বস আর তুলিন হলো ইঞ্জিনিয়ার। মনির নতুন অফিসের জন্য একটা বিল্ডিং তৈরি করতে হবে, আর সেখানে ফাউন্ডেশন করার জন্য মাটির গভীর থেকে পিলার স্থাপন করতে হবে। তুলিনকে কন্ট্রাক্ট দেওয়ার পর মনি আর নিশ্চিন্তে থাকতে পারল না, কারণ তুলিন নিজের কাজ শুরু করার সাথে সাথে বিভিন্ন ঝামেলায় পড়তে থাকে। মনি আজ কাজ দেখতে এসে বিরক্ত হয়ে যায়। ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি করতে আরো গভীর গর্ত করে পিলার তৈরি করতে হয়, আর তুলিনের কাছে এই মুহূর্তে এত বড় যন্ত্র নেই, যার কারণে মনির থেকে ঝাড়ি খেতে হলো তুলিনকে। মনি চলে যেতেই তুলিন সকলকে দ্রুত কাজ করতে বলে চলে যায় বড় যন্ত্রের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করে তুলিন অবশেষে একটা ভালো যন্ত্রের খোঁজ পায়, সেটা দিয়ে কাজ করবে সে। রাতের দিকে তুলিন কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরল। বাড়ি এসে ফ্রেশ হতে পারল না তুলিন, তার আগেই মনির কল চলে আসে। তুলিন কলটা পিক করতেই মনি ওপার থেকে তুলিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তো কি অবস্থা, বাড়ি ফিরেছেন নাকি? জি ম্যাম, এইমাত্র বাড়ি ফিরলাম। কিন্তু কেন ম্যাম? না এমনি। কাজ কত দূর এগোলো? ম্যাম, কাজ তো ভালো এগিয়েছে, আর আজকেই তো নতুন মেশিন নিয়ে এসেছি, খুব দ্রুত কাজ কমপ্লিট হয়ে যাবে। এই কারণে আপনাকে আমার এত ভালো লাগে। আপনাকে না মুখে কিছু বলতে হয় না, আপনি সব সময় প্রস্তুতি নিয়ে রাখেন সকল কথার সঠিক জবাব দিতে। আসলে ম্যাম আমার কাজটাই তো এমন, তাই আমি সর্বদা প্রস্তুতি নিয়ে রাখি। আর এমনিতেও আপনার সম্পর্কে আমি ভালো করে খোঁজ খবর নিয়ে রেখেছি, আপনি কেমন আর বাকি সব। ও, কিন্তু হঠাৎ করে আমার খোঁজ খবর রাখার কি প্রয়োজন হলো ম্যাম? প্রয়োজন তো আছে, আর কি প্রয়োজন সেটা না হয় পরেই জানতে পারবেন। আপাতত এতটুকুই যথেষ্ট থাক। মনির কথার কোনো মানে তুলিন বুঝতে পারছে না। এই মনি মেয়েটা ভীষণ রহস্যময় একটা মেয়ে। মনিকে বোঝা সত্যিই খুব কষ্টকর। কখন কি বলছে বা বলবে এসব নিয়ে আগে থেকে ধারণা রাখা প্রায় অসম্ভব। আর মনিকে দেখে এটা ঠিক বোঝা যায় যে মনি ভীষণ রাগী একটা মেয়ে। তবে যত রাগী হোক না কেন, মনের মধ্যে থেকে মনি একদম পারফেক্ট, একদম সফট। মনির মতো নরম মনের মানুষ আর হয় না। মনের সাথে আরো বেশ কিছু সময় কথা বলার পর তুলিন ফোনটা কেটে দিল। রাতে শান্তিতে ঘুম দেওয়ার পর সকালবেলা তুলিনের ঘুম ভাঙে। তুলিন চোখ কচলাতে কচলাতে বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে নাস্তা করে ফোন হাতে নিতেই তুলিন যেন চমকে উঠল। তুলিন দেখতে পেল তার ফোনে প্রায় 30টার মতো কল এসেছে। এতগুলো কল দেখে তুলিন চমকে যায়নি। তুলিনের চমকের পেছনের কাহিনী হলো সবগুলো কল মনির নাম্বার থেকেই এসেছে। হঠাৎ করে মনি এতগুলো কল দিল কি উদ্দেশ্যে? কোনো ঝামেলা হলো না তো? তুলিন মনে মনে ভয় পাচ্ছে। এখন কি মনিকে সে কল ব্যাক করবে কি করবে না সেটাই ভেবে চলেছে তুলিন। যদিও মেয়েটা ভীষণ রাগী, তবে তুলিনের কথা শুনলে হয়তো তার রাগ কমবে। তুলিন আর ছাইপাশ না ভেবে মনির নাম্বারে কল ডায়াল করলো। দুবার কল বাজতেই মনি কলটা পিক করলো। মনি কলটা পিক আপ করতেই তুলিন মনিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, সরি ম্যাম, আসলে আমি ঘুমে থাকার কারণে আর ফোনটাও সাইলেন্ট ছিল বিধায় আমি আপনার কলটা দেখতে পাইনি। তো এত গভীর ঘুম কেন এলো আপনার? রাতে কি ঘুমাননি? জি ম্যাম,
আসলে আমি রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এত লেট করে ঘুম ভাঙবে সেটা আমি বুঝতে পারিনি। ও ভালো। জি ম্যাম, আমি সত্যি সরি ম্যাম। আপনি কি কিছু বলার জন্য কল করেছিলেন? না তো, কি বলবো আপনাকে, আমি তো আপনার সাথে নৃত্য করতে কল করেছিলাম। দেখেননি কতগুলো কল? আসুন একটু নৃত্য করি আমরা। মনির কথাগুলো শুনে তুলিনের বুঝতে বাকি রইল না যে মনি ভীষণ রেগে আছে। তুলিন পড়ে গেল এখন মহা মুশকিলে। প্রায় 30টা কল করেও যখন কাউকে পাওয়া যায় না, তখন মাথাটা গরম হবে, সেটাই স্বাভাবিক। তুলিন এখন কি করে মনির রাগ অভিমান ভাঙাবে তাই ভাবছে। তুলিনকে নিশ্চুপ দেখে মনি আবারও বলতে লাগলো, কি হলো, চুপ করে আছেন কেন? আপনাকে কিছু বলেছি আমি, তার উত্তর কোথায়? সরি ম্যাম, আমি তো নৃত্য করতে পারি না, আপনি অন্য কিছু করতে বললে সেটা করতে পারবো। তাই নাকি? যা বলবো আমি তাই করতে পারবেন তো? ভালো করে ভেবে বলুন। জি ম্যাম, তাই করতে পারবো, তবু আপনি রাগ করে থাকিয়েন না। ভয় পান আমায়? জি ম্যাম, পাই তো, কিন্তু কেন বলুন তো ম্যাম? গুড, সব সময় আমায় ভয় পাবেন, বুঝলেন? আর শুনুন, আপনি এখন কোথায় আছেন সেটা আমার জানা নাই, তবে 10 মিনিটের মধ্যে যদি আমার অফিসের সামনে না আসেন তবে আপনার জন্য ভালো হবে না। জি ম্যাম, আসছি আমি। তুলিন কথাটা শেষ করতে মনি কলটা কেটে দিল। তুলিন ফোনটা পকেটে রেখে দিয়ে ভাবতে লাগলো, এই মনি তাকে এত প্যারা কেন দেয়, সব সময় দৌড়ের উপরে রাখে। তুলিন একদম অতিষ্ঠ হয়ে গেছে মনির অত্যাচার সহ্য করতে করতে। তবে মনির মুখের উপর কিছু বলার মতো সাহস তুলিনের নেই, তাই নীরবে সব সহ্য করে নেয় তুলিন। এখন যদি তুলিন লেট করে মনির সাথে দেখা করতে যায় তবে আবার এক এলাহি কাণ্ড হয়ে যাবে। তুলিন তাই বিলম্ব না করে দ্রুত নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ি নিয়ে মনির অফিসের সামনে আসতেই তুলিন দেখতে পায় মনি ও তার বান্ধবী রাখি দাঁড়িয়ে আছে অফিসের সামনে। তুলিন গাড়ি থেকে নেমে মনির দিকে এগিয়ে আসতেই মনি তুলিনকে উদ্দেশ্য করে বলল, বাহ জনাব, আজ একদম টাইম মতোই আসতে পেরেছেন দেখছি। জি, আসলে রাস্তায় জ্যাম ছিল না, তাই একটু তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। হয়েছে, এখন চলুন একটা রেস্টুরেন্টে যাই, ওখানে গিয়েই কথা বলবো। জি চলুন। তুলিন মনি আর রাখিকে সাথে নিয়ে চলে আসে রেস্টুরেন্টে এসে তুলিন খাবার অর্ডার করে নিল। তুলিন খাবার অর্ডার করে চুপটি করে বসে আছে। মনি বারবার চেষ্টা করছে যেন তুলিন তার দিকে দেখে। আজ মনি খুব যত্ন করে সেজে এসেছে তুলিনের জন্য। মনি যে তুলিনকে খুব পছন্দ করে সেটা আর বলতে হবে না, কারণ মনির চোখ জোড়া যেন চিৎকার করে সেটাই প্রকাশ করে। তবে তুলিন একটু বোকা টাইপের ছেলে, এই সহজ চোখের ভাষা ঠিকমতো পড়তে জানে না সে। মনি অনেকটা সময় তুলিনের দিকে তাকিয়ে থাকার পরে খানিকটা বিরক্তি নিয়ে তুলিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার চোখে কি কোনো সমস্যা আছে? জি না তো ম্যাম, আমার চক্ষু ঠিকই আছে। তাই নাকি? যদি আপনার চোখ ঠিক থাকে তবে আমার দিকে কেন আপনার চোখ পড়ছে না? সত্যি আপনি কি বোকা নাকি? কিছু কি বোঝেন না? সরি ম্যাম, আমি আসলে ভালো করে আপনার দিকে লক্ষ্য করিনি। আপনাকে অনেক সুন্দরই লাগছে আজকে। ম্যাম, কি আজ আপনার বয়ফ্রেন্ড বা কারোর সাথে কি দেখা করতে যাবেন? তুলিনের কথা কানে এসে পৌঁছাতেই যেন মনির মাথায় আগুন জ্বলে উঠল। মনি ভেবেছে হয়তো তুলিন তার রূপের অনেক প্রশংসা করবে, কিন্তু সেটা তো হলোই না, বরং তুলিন কিনা মনিকে এমন উদ্ভট কথা বলছে। মনি তুলিনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাগে গজগজ করতে করতে বলল, আমি শিওর আপনার মাথায় কোনো সমস্যা আছে। আমি যদি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতাম তবে কি আপনার সাথে দেখা করতে আসতাম নাকি? সরি ম্যাম, প্লিজ আপনি রেগে যাবেন না। আপনাকে রাগিয়ে দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না, আমি তো এমনিতেই বলেছি কথাটা। তুলিনের কথাটা শুনে রাখি হাসতে লাগলো। রাখির হাসি দেখে মনির রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। মনি রাখির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেও রাখির হাসি যেন থামছেই না। মনির রাগে আগুন হয়ে গিয়ে রাখিকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? এখন এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যা তুই, তা না হলে এখনই আমি তোদের দুটোকে খুন করে ফেলবো। তুলিনের উপর রেগে সেই রাগ আমার উপর ছাড়ছিস কেন? আমি কি করলাম? তুই কিছুই করিসনি। তোকে আমি এখান থেকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলেছি, মানে তুই এক্ষুনি চলে যাবি। মনির রাগ সম্পর্কে রাখি জানে, এখন যদি রাখি মনির কথা মতো না চলে যায় তবে এখনই একটা তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। রাখি শান্ত হয়ে চুপটি করে চলে যায় মনির সামনে থেকে। রাখি চলে যেতেই মনি নিজের জায়গা থেকে উঠে পড়ল। তুলিন মনির দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ভয় তুলিনের কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুলিন বেসুরো গলায় মনিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাম, আপনি এত রেগে গিয়েছেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে? আপনি বলুন, আমি নিজের ভুল শুধরে নিব।
চুপ কর, একদম কথা বলবি না তুই। আমি ভাবছি তুই কেমন একটা মানুষ, হ্যাঁ? একটা মেয়ের চোখের ভাষা বুঝতে পারিস না তুই? আমি তো আপনার চোখের ভাষা বুঝতে পারি ম্যাম। আপনি এখন অনেক রেগে আছেন, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। গাধা তুই, আমার চোখের মধ্যে রাগ ছাড়া আর কিছু কি দেখতে পাচ্ছিস না? আর কি দেখতে পাবো ম্যাম? ইচ্ছে করছে এখন তোর মাথাটা আমি ফাটিয়ে দেই। একটা মেয়ে কখন সাজে? যখন তার প্রিয়জনের সাথে দেখা করতে আসে, নিজের ভালোবাসার মানুষটিকে নিজের সৌন্দর্য দেখিয়ে মুগ্ধ করতে চায়। আমি আজ সেজে গুজে তোর সাথে দেখা করতে এসেছি, এর মানেটা আর কি হতে পারে? মনির কথাটা শুনে তুলিন আর কিচ্ছু বলল না। মনির চোখের ভাষা অনেক আগে তুলিন পড়ে ফেলেছে। মনির চোখের মাঝে তুলিনের জন্য আছে অগাধ ভালোবাসা, কিন্তু তুলিন এটা বুঝতে পারছে না মনি তাকে এতটা ভালো কেন বাসে। মনির ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা তুলিনের নেই, তবে কেন মনি তাকে ভালোবাসে কথাটা তুলিনকে বেশ ভাবিয়ে তুলেছে। তুলিন মনির দিকে দৃষ্টিপাত করতে দেখতে পায় মনি কান্না করছে। মনিকে কান্না করতে দেখে তুলিন আর নিজেকে সামলাতে পারল না। তুলিন আলতো করে মনির চোখের কোণে জমে থাকা নোনা জলের বিন্দুটা মুছিয়ে দিল। মনিকে উদ্দেশ্য করে তুলিন বলতে লাগলো, প্রথম দেখে আপনাকে আমার খুব পছন্দ হয়ে যায়, সেখান থেকেই ভালোবাসা শুরু। আমি বুঝতে পারিনি কথাটা আপনাকে বলাটা কতটা সঠিক হবে, কারণ আপনি আমার মতো একজনকে নিজের সাথে কখনো জড়াতে চাইবেন না, এসব ভেবে আপনাকে সাহস করে নিজের মনের কথাটা বলতে পারিনি। ছেলে মানুষ হয়েও নিজের মনের কথা বলতে পারলে না তুমি? অথচ দেখো আমি ঘর ঘর করে সব বলে দিলাম। ভয় ছিল আমার, যদি তুই আমার যোগ্যতার কথা বলে ছেড়ে দাও তখন আমি কি করব? সত্যিকারের ভালোবাসা পূর্ণতা খোঁজে, কখনো যোগ্যতা আর অযোগ্যতা খোঁজে না ভালোবাসা। মনির কথাটা শেষ হতে না হতে তুলিন মনিকে নিজের বুকে টেনে নিল। ভালোবাসা সত্যি কখনো যোগ্যতাকে খোঁজে না, ভালোবাসা অন্ধ হয়ে থাকে। ভালোবাসা শুধুমাত্র ভালোবাসাকে চায়। ভালোবাসার মাঝে কখনো যোগ্যতা অযোগ্যতা আসে না। আর যখন ভালোবাসার মাঝে যোগ্যতার প্রশ্ন চলে আসে, তখন আর সেটা ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় তখন ভালোবাসার নামে প্রতারণা। তুলিনও মনিকে ভালোবাসে আর মনিও তুলিনকে ভালোবাসে। তাদের ভালোবাসার মাঝে এতটাও খাদ নেই, তাদের ভালোবাসার মাঝে এতটুকুও খাদ নেই। তাদের ভালোবাসা একে অপরের জন্য। তুলিন মনিকে জড়িয়ে ধরে মনির কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, ভালোবাসি তোমায়, পাগলের মতো ভালোবাসি। আমিও তোমায় পাগলের মতোই ভালোবাসি তুলিন, কখনো আমায় ছেড়ে যেও না। কখনো যাব না। আমায় বিয়ে করবে তুমি? ও মা, ভালোবাসি তোমায় আর বিয়ে করব না তা কি করে হয়? অবশ্যই তোমায় বিয়ে করব, কারণ তুমি আমার প্রিয়জন। মনি কথাটা শেষ করতেই আবারও তুলিনকে জড়িয়ে ধরলো। ভালোবাসার প্রিয় মানুষটির বুকে মাথা রেখে প্রচুর পরিমাণে শান্তি পাওয়া যায়, যে শান্তি আর অন্য কিছুতে কখনো পাওয়া যায় না। তুলিন ও মনিকে নিজের বুকে জড়িয়ে ধরে পরম শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসা সত্যিই সুন্দর, আর সুন্দর হলো তা প্রকাশ করার মাধ্যমগুলো। তুলিন আর মনির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকতে পারে। আপনি আমার বুকের উপর থেকে ওড়না কেড়ে নিলেন কেন? উফ, চুপ করো তো। কেন নিয়েছি এখনই বুঝতে পারবি। আসিফ ভাই, আপনার কি হয়েছে? এমন করছেন কেন? কি হয়েছে আমায় বলুন। আমার দিকে এমন করে এগিয়ে আসছেন কেন? নেহা আর আমাদের বাসর হবে এখানে, তুই আর আমি এক হবো আজ। মানে? আসিফের কথা শুনে নেহা মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। কোনো কিছুই মাথায় ঢুকছে না তার। আসিফ এসব কি বলছে? কথাগুলো মাথায় জট পাকিয়ে যায় নেহার। নেহা তবুও নিজেকে একটু শান্ত রেখে আসিফের সামনে নিজের 2 হাত উন্মুক্ত বুকের উপর রেখে আসিফকে উদ্দেশ্য করে মিনতির কণ্ঠে বলছে নেহা, আসিফ ভাইয়া প্লিজ আমার সর্বনাশ করিয়েন না। আর কিছুক্ষণ বাদেই আমাকে দেখতে আসবে। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন। নেহার আদুরে গলায় বলা কণ্ঠস্বর শুনে আসিফের মনের মধ্যে কোনো প্রকার ব্যথা অনুভব হলো না, বরং আসিফ একটু রাক্ষসে হাসি দিয়ে নেহাকে বলতে লাগলো, তোকে দেখতে আসছে পাত্রপক্ষ, কি ভেবেছিস এত সহজে আমার থেকে আলাদা হয়ে যাবি? অসম্ভব। আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না। সারা জীবন তুই আমার, আগেও আমার ছিলি, আজও আমার আছিস, আর সারা জীবন আমার থাকবি। কথাটা মাথায় ঢুকিয়ে নে। আসিফের কথা শুনে নেহা ডুকরে কেঁদে উঠল। আসিফের হিংস্র চাহনি তার বুকের মধ্যে থেকে জানটা বের করে নিচ্ছে। নেহা ভয়ে থরথর করে কাঁপছে। আজ আসিফকে বড্ড অচেনা লাগছে তার। এই আসিফ ভাইয়া সব সময় নেহাকে রক্ষা করে আসছে সকল বিপদ আপদ থেকে। আজ সেই রক্ষক ভক্ষকের ভূমিকায় আবর্তিত হয়েছে। নেহা ভেবে পাচ্ছে না আসিফ কি চায়, কি বা তার উদ্দেশ্য। আসিফ নিজের কথা শেষ করতে করতে নেহার খুব কাছে চলে আসে। নেহা বড় বড় নিঃশ্বাস নিয়ে কাঁদছে।
দু হাত জোর করে আসিফের সামনে অনুরোধ করে বলছে, আসিফ ভাইয়া, আপনি আমার কোনো ক্ষতি করিয়েন না। আমি সব সময় আপনাকে এক ভিন্ন চোখে দেখে এসেছি, সর্বদা আপনাকে সম্মান করে এসেছি আমি। দয়া করে সেই সব নষ্ট করিয়েন না। সম্মান? সম্মান দিয়ে আমি কি করব? তুই কি কিছু বুঝতে পারিস না নেহা? আমি সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে তোকে নিজে সব মনে করে এসেছি, আর আজ সেই তুই আমার থেকে দূরে চলে যাবি, আমি কি নিয়ে থাকবো বল আমায়? ভাইয়া, এইসব কি বলছেন? এইসব কথা তো আপনি আমায় এর আগে কখনো বলেননি। আজ হঠাৎ করে এইসব বলছেন কেন? বলি নাই, কেন বলবো? তুই কি এই মনের অনুভূতিগুলো বুঝিস নাই? বারবার তোর কাছে প্রশ্ন থাকতাম, তুই বলতেই আমি পূর্ণ। সারাদিন নেহা নেহা করে মেতে থাকতাম, তাও আমার অনুভূতি বুঝতিস না। ভাইয়া, আমি সব সময় আপনাকে সম্মানের চোখে দেখে এসেছি। আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংস ছিল না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। নেহা কথাটা শেষ করতেই আসিফ নেহার বাহুজোড়া শক্ত হাতে চেপে ধরল। নেহা চোখ বন্ধ করে নিজের চোখ থেকে টপ টপ করে নোনা জল ছেড়ে দিল। আসিফের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। যে কোনো সময় তার এই চোখ জোড়া বাধা অতিক্রম করে এক শ্রাবণ ধারায় বর্ষণ হবে। আসিফ নেহার কানের কাছে মুখ নিয়ে নেহাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলতে লাগলো, তার মানে কি নেহা, তুই আমায় একটু ভালোবাসিস না? নেহা চোখ জোড়া বন্ধ করে আছে। নিশ্চুপ নেহা ভাবছে কি উত্তর দিবে সে। আজ যে সব পথ বন্ধ হয়ে গেছে। নেহা নিজের চোখ জোড়া খোলার সাহস পেল না। চোখ বন্ধ করে নেহা আসিফের উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বলল, আপনাকে আমি ভালোবাসি। আসিফ নেহার কথা শেষ হবার আগেই নেহাকে থামিয়ে দিল। উত্তরটা কি হতে পারে একটু আঁচ করতে পারছে সে। নেহার ঘাড়ের মধ্যে আসিফ নিজের মুখ ঘষতে লাগলো। নেহা নিজের হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। আসিফ নেহার ঘাড়ে পরপর দুটি চুমু খেলো। অতঃপর নেহার ঘাড় থেকে মুখটা তুলে নিল সে। নেহার থুতনি ধরে নেহার মাথাটা উঁচু করতে নেহা কান্না ভেজা কণ্ঠে আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ ভাইয়া, প্লিজ আমায় যেতে দিন। আমার কোনো সর্বনাশ করবেন না, প্লিজ। আমি নেহা কথাটা শেষ করার আগেই নিজের জ্ঞান হারিয়ে আসিফের বুকের উপর পড়ে গেল। আসিফের চোখ জোড়া বেয়ে কিছু পরিমাণে নোনা জল গড়িয়ে পড়ল। বুকের মধ্যে এই অজানা দহন হচ্ছে। যন্ত্রণায় পুড়ে যাচ্ছে আসিফের হৃদয়। ভালোবাসার মানুষটি যখন নিজের থেকে দূরে থাকতে চায় তখন কতটা পরিমাণের কষ্ট হয় তা শুধুমাত্র একজন ভালোবাসায় হেরে যাওয়া মানুষ জানে। আসিফ নিজের চোখের পানির দলটা মুছে নিল। নেহাকে কোলে তুলে নিয়ে নেহার রুমের দিকে হাঁটা ধরল সে। আসিফের বুকটা ফুলে উঠেছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু আজ কান্না করা বারণ। আসিফ নেহাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। অতঃপর নেহার রুম থেকে বেরিয়ে চলে আসে সে। ভোরের আলো ফুটেছে। আসিফ নেহার একটা ছবি নিয়ে নিজের বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। নেহা সকাল হতেই রেডি হতে লাগলো। গতকাল যে ছেলের সাথে তার বিয়ের কথা ঠিক হয়েছে আজ তার সাথে দেখা করতে যাওয়ার কথা। নেহা নিজের মনের কথা শুনছে না, ইচ্ছে করছে না তার দেখা করতে যেতে। আসিফের কথা ভীষণ মনে পড়ছে তার, কিন্তু কিচ্ছু করার নেই। আসিফকে সে কখনো নিজের স্বামী বা প্রেমিকের মতো করে ভাবেনি, তাই আসিফকে নিয়ে এত উত্তেজিত হবার কোনো মানে নেই। নেহা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজের বলা একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। নেহার বিয়ে ঠিক হয়েছে একজন তরুণ বিজনেসম্যানের সাথে, রাজ চৌধুরীর সাথে। ফ্যামিলি বলতে রাজের যা ছাড়া আর কেউ নেই। ফ্যামিলি বলতে রাজের মা ছাড়া আর কেউ নেই। নেহা বেশ সুখে থাকবে ভেবে আসিফের বাবা এই বিয়ে ঠিক করে। আসিফ হলো নেহার চাচাতো ভাই। নেহার বাবা মা নেই। আসিফের বাবা মায়ের হাত ধরেই মানুষ সে। নিজের বাবা মা না থাকার পরেও নেহা আসিফের বাবা মাকে নিজের বাবা মা মনে করে, আর নেহাকেও তারা নিজের মেয়ের থেকে কোনো অংশে কম মনে করে না। নেহা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে রেস্টুরেন্টে। রাজ এখনো আসেনি, তাই নেহা বসে বসে কফিতে চুমুক দিচ্ছে। আসিফের ঘুম ভাঙার পর আসিফ লক্ষ্য করলো তার হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। হাতটাও ব্যথা করছে ভীষণ। কাল রাতে গ্লাসের মধ্যে সজোরে আঘাত করতেই তার হাত কেটে যায়। আসিফ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলো। মা আসিফকে খাবার বেড়ে দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, তোর কি কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো তোর? কেমন যেন মন মরা লাগছে তোকে। মন তো মারাই লাগবে মা, মনের মধ্যে থেকে যে তোমার আসিফ মরে গেছে কাল রাতে। আসিফ কথাটা বিড়বিড় করে বলায় স্পষ্ট শুনতে পেল না আসিফের মা।
উনি আসিফকে উদ্দেশ্য করে একটু কৌতূহলপূর্ণ কণ্ঠ নিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলেছিস? শুনতে পাইনি আমি, আবার বল কথাটা। না মা, কিছু না। আমি আসলে বললাম, মায়ের মন তো, তাই আর কি এমন মনে হচ্ছে। আচ্ছা মা, নেহা কোথায়? ওকে দেখছি না কেন? ও, নেহা তো অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজ রাজের সাথে কথা বলতে গেছে ও। নিজেদের মধ্যে অনেক কথা থাকে না, ওই আর কি। মায়ের কথা শেষ হতেই আসিফের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আসিফ খাবার টেবিল থেকে উঠে পড়তেই আসিফের মা বলতে লাগলো, কিরে, উঠে পড়ছিস যে? কিছুই তো মুখে নিলি না। ক্ষুধা নেই মা। কথাটা শেষ করতেই আসিফ টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায়। নেহা রাজের সাথে দেখা করতে গিয়েছে। কথাটা যেন আসিফের বুকের মধ্যে বিঁধে গেছে। আসিফ নিজের রুমে এসে একটা সিগারেট ঠোঁটের কোণে গুজে নেহার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের চোখের জল ফেলছে। না, ঠিক আছে, বসুন। কখন এসেছো? এই তো আধ ঘন্টা আগে। ও জি, তো বলুন কি কথা বলতে চান? হেই, কামন, আপনি করে বলছো কেন? নাম ধরে তুমি করে বলো, ইটস কমন। জি, আসলে আমার একটু সময় লাগবে সংশয় দূর করতে। ওকে, তো তোমার কয়জন বয়ফ্রেন্ড ছিল? রাজের অদ্ভুত প্রশ্ন শুনে নেহা বেশ অবাক হয়ে যায়। প্রথম সাক্ষাতে কেউ এমন কিছু বলতে পারে? কথাটা হজম করতে একটু কষ্ট হচ্ছে নেহার। নেহা মাথাটা নিচু করে মৃদু কণ্ঠে জবাব দিল, আমার বয়ফ্রেন্ড ছিল না। নেহার কথার বিপরীতে রাজ অকাট্য হেসে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকালকার মেয়েরা 10টা বয়ফ্রেন্ড থাকার পরও বলে আমি সিঙ্গেল। আজকালকার মেয়েদের বয়ফ্রেন্ড আর রুমডেট এই দুইটা প্রশ্ন করার পরে এরা কনফিউজ হয়ে যায় কতজন আর কতবার তার হিসাব করতে করতে। তা তোমার কয়বার হয়েছে? রাজের কথাগুলো শুনে নেহা আকাশ থেকে পড়ল মনে হচ্ছে। এসব উনি কি বলছেন? কোনো কথার মানেই নেহা বুঝতে পারছে না। নেহা রাজের দিকে তাকিয়ে আছে নিশ্চুপ হয়ে। কি উত্তর দিবে সে? এতটা রুচিহীন মানুষও হতে পারে এই দুনিয়ায়? নেহার ধারণার বাইরে ছিল। নেহা নিজের কণ্ঠস্বর শক্ত করে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার কথার মানে বুঝতে পারলাম না। কি বলতে চান সরাসরি বলুন। সরাসরি বলতে তুমি কি ভার্জিন? রাজের প্রশ্নটা কানে আসতেই নেহার কাছে রাজের আসল পরিচয়টা পরিষ্কার হয়ে গেছে। রাজ যে বিকৃত মানসিকতার মানুষ তা বুঝতে আর বেগ পেতে হলো না তার। নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণে নিছক হাসির রেখা টেনে বলতে লাগলো, আমি ভার্জিন কিনা সেটা পরে বলছি, আগে আপনি আমায় একটা কথা বলুন তো, কতজন মেয়েকে আপনার বিছানায় এনেছেন? এটা একটু কঠিন প্রশ্ন, হিসেব নেই। এটা তো একটা কমন ব্যাপার, সো অনেকেই। ওয়াও, গুড। যখন এমনিতেই মেয়েকে বিছানায় টেনে নিতে পারছেন তো শুধু শুধু বিয়ের নাটক করার কি প্রয়োজন? ইটস ফর্মালিটি। বাই দ্য ওয়ে, তোমার এই অ্যাটিটিউড আমার পছন্দ হয়েছে। সরি মিস্টার রাজ চৌধুরী, আমায় বাবা আপনার আসল মানসিকতা সম্পর্কে অবগত নন, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার বাবা যদি আপনার এই নিচু মানসিকতার কথা একটিবার জানতে পারে তবে বিয়ের কথা ভুলে যান। আপনার কি অবস্থা হবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। তার মানে? মানেটা বোঝার মতো এতটাও অবুঝ, মানেটা না বোঝার মতো এতটাও অবুঝ নন আপনি। আসছি আমি। নেহা আর এক মুহূর্ত এই অসভ্য নিচু মানসিকতার লোকটার সাথে কথা বলতে চাচ্ছে না। একজন নারীর কাছে যে প্রথম দেখায় ভার্জিনিটি সম্পর্কে জানতে চায় তার মন মানসিকতা কতটা ভালো হবে নেহার তা ভালোই জানা আছে। নেহা বসা থেকে উঠে পড়তে রাজ নেহাকে উদ্দেশ্য করে চিৎকার স্বরূপ কণ্ঠে বলে উঠল, স্টপ নেহা, ওখানে দাঁড়িয়ে যাও। রাজের কথা শুনতেই নেহা দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে রাজের দিকে তাকাতেই দেখতে পেল রাজ নেহার দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা এই দৃষ্টির মানে বুঝে উঠতে পারল না। প্রশ্নসূচক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে নেহা রাজকে উদ্দেশ্য করে বলল, জি, আমায় বলছেন? রাজ টেবিলের দিক থেকে কয়েক কদম এগিয়ে নেহার কাছে আসতে আসতে বলতে লাগলো, জি, তোমায় বলছি। এখানে এসেছো, কথা বলেছো, আর কিছু দিয়ে যাবে না, তা কি করে হয়? তোমার মতো একটা তেজি মেয়েকেই তো আমি খুঁজছিলাম এতদিন। অবশেষে আজ পেলাম তোমায়। মানে কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েট, বুঝিয়ে বলছি। আমাকে বিয়ে করতে চাও না, তাই তো? কিন্তু আমিও তো চাই না তোমায় বিয়ে করতে। ইনফ্যাক্ট আজকের পর থেকে তোমায় কেউ বিয়ে করতে চাইবে না। কিন্তু একান্তে একটু সময় কাটিয়ে তোমার সাথে ফুর্তি করার লোভ কেউ ছাড়বে না। আজ তোমাকে এখানে কিছু দিয়ে যেতে হবে। রাজ নেহার দিকে
দৃষ্টি নিক্ষেপ করে একটা রাক্ষসে হাসি দিল। নেহা বুঝতে পেরেছে রাজ নিশ্চয়ই কোনো বাজে মতলব পাচ্ছে। নেহা রাজের দিক থেকে কয়েক কদম পিছিয়ে গেল। রাজ নেহার দিকে এগিয়ে আসছে একটু একটু করে। নেহা রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। আমার উপর কোনো প্রকার জোর করার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করব। উফ বেবি, করো না প্লিজ। তুমি চিৎকার করে ছোটাছুটি করবে, তবে তো মজা আসবে। এর আগেও এখানে অনেকে নিজেদের সম্মান আমার হাতে দিয়ে গেছে। আমি ভীষণ আদর যত্নে তা তুলে নিয়েছি। অনেকে তো আমার ফ্যান হয়ে গেছে, জাস্ট কল করলেই ছুটে চলে আসে। তোমায়ও অনেক আদর সোহাগ দিব, তুমিও আমার ফ্যান হয়ে যাবে। তা না হলে নিজেকে পৃথিবী থেকে বিদায় জানাতে হবে। এই রেস্টুরেন্টে একটা ফাঁদ, যেখানে আসা তো সহজ, তবে যাওয়া একটু কঠিন। রাজ নিজের কথা শেষ করতেই নেহা শাড়ির আঁচল ধরে হ্যাচকা টান দিয়ে শাড়ির আঁচলটা সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নিল। নেহার শরীরের থেকে শাড়ি খুলে যেতে নেহা নিজের বুকের উপর হাত রেখে নিজেকে আড়াল করতে চেষ্টা করলো। রাজ নেহার দিকে দ্রুত এগিয়ে আসতেই হঠাৎ করে সেখানে আসিফ চলে আসে। নেহা আসিফকে দেখে চিৎকার করে কান্না করে আসিফের বুকে চলে আসে। আসিফ রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই সেখানে পুলিশ চলে আসে আর রাজকে গ্রেফতার করে। আসিফ রাজের সম্পর্কে আগে থেকেই জানতো, তাই নেহা দেখা করতে এসেছে শুনে সে আর বিলম্ব করেনি, সাথে সাথেই চলে আসে এখানে। নেহা আসিফকে জড়িয়ে ধরে আছে। আসিফ নেহাকে নিজের থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করতেই নেহা কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমার ভীষণ ভয় করছে জানেন, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছি উনি যেন আপনাকে এখানে পাঠিয়ে দেয়, সব সময়ের মতো আমাকে রক্ষা করার জন্য। সমস্যা নেই, আরো ভালো কোনো ছেলের সাথে বিয়ে করে নিস, সে তোকে রক্ষা করবে। চাই না এর থেকে ভালো কোনো ছেলে। চল বাড়ি যাই। একটা কথা বলার ছিল। হুম। নেহা আসিফের বুকের উপর থেকে মাথাটা তুলে আসিফের গালে চুমু খেয়ে বলে উঠল, আপনার বুকের মতো শান্তির জায়গা আর কোথাও নেই। একটাবার বাবাকে বলুন না আমি আপনার সাথে থাকতে চাই। বাবাকে কিছু বলার সাহস হয় না আমার, প্লিজ একটু তো হেল্প করুন। নেহার কথা শুনে আসিফ কোনো কথা বলল না। নেহার কপালে চুমু খেয়ে একটা প্রশান্তির শ্বাস নিল সে। ভালোবাসা কখনো অসম্মান করে না, ভালোবাসা সর্বদাই সম্মান করে যায়। নিজের সব কিছু দিয়ে প্রিয়জনকে রক্ষা করা ভালোবাসা শেখায়, কখনো প্রিয়জনের চোখের জলের কারণ হতে নয়। নেহা অবশেষে নিজের মনের কথা বলতে পারলো আসিফকে। সত্যি ভালোবাসার অধ্যায়টা বড্ড জটিল।